রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট, বেশি দামের আশায় শেষ সময়ের অপেক্ষা। গাজীপুরে করোনায় আক্রান্ত মৃত কমছে, কোরবানির পশুর হাটে বাড়তে পারে সংক্রমণ। পদ্মা মেঘনায় তীব্র স্রোতে নৌপথে ঈদযাত্রা বিঘ্নের আশঙ্কা, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। 4 মাস বন্দীদের সঙ্গে দেখা করতে পারছেন না স্বজনেরা, ভিডিও কনফারেন্সের তাগিদ। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়ালো, মোট আক্রান্ত 44,31,000। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক কোরবানির পশুর বেচাকেনা। 2 সিটিতে এরই মধ্যে জমে উঠেছে হাট, বেড়েছে ক্রেতার আনাগোনাও। শেষ সময়ে বিক্রেতারা অপেক্ষা করছেন বেশি দামের আশায়। তবে হাটের স্বাস্থ্যবিধি নিশ্চিতে দেখা যায়নি সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা। করোনা পরিস্থিতির মাঝেও কোরবানির ঈদ, পশুর হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতা, কিন্তু বেশিরভাগই মানছেন না সামাজিক দূরত্ব। ক্রেতা সমাগম বাড়লেও এখনো আশানুরূপ বিক্রি শুরু হয়নি। মাঝারি আকারের গরুর ক্রেতাই বেশি, দাম গত বছরের তুলনায় কিছুটা কম। আমি গত বছর গরু কিনেছি 1,86,000 টাকা দিয়া, এবার কিনলাম 1,66,000 টাকা দেয়, এইটুকুই পাবে তার। গত বছরের চেয়ে এবার দাম কম আছে, গত বছর ছিল এর চেয়ে অনেক দাম বেশি। দুয়ের গরুগুলা 1,60,000, 70,000, 80 এরকম কইতেছে। এক ব্যাপারী ঘুরছে কাস্টমার, এতে 2,90 এরকম 2 হইলে আমরা ছাড়ি দেবো গরুগুলা। এদিকে সিটি কর্পোরেশনের নির্দেশনার পরও মেরাদিয়া এবং কমলাপুরে আবাসিক এলাকা থেকে হাট সরিয়ে নেয়নি ইজারাদাররা। এতে করোনা সংক্রমণের আতঙ্কে বাসিন্দারা। গ্রাম অঞ্চল থেকে যে সমস্ত বিক্রেতা আসে, অবস্থা তো নিজেরাই দেখছেন। মাস্ক কি জিনিস তারা জানে না, শুধু ঝুঁকি না তো মারাত্মক ঝুঁকি। আমরা নিজেরা সাবধানে কত করে চলি। দক্ষিণ ঢাকার মেয়র জানিয়েছেন, ইজারার শর্ত না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আবাসিক এলাকার মধ্যেও হাটকে বিস্তৃত করছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা ভ্রাম্যমাণ আদালত চালাবো। আবাসিক তাদের জন্য যে নির্ধারিত ইজারার এলাকা নির্ধারিত করা হয়েছে, তার মধ্যেই তাদেরকে এই গরুর হাট পরিচালিত করতে হবে। আমরা সেই ব্যাপারে কঠোরভাবে আমরা ব্যবস্থা নেব। বুধবার থেকে হাটে কোরবানির পশু বিক্রি বাড়বে বলে আশা করছেন ইজারাদাররা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংক্রমণের অতি ঝুঁকিতে থাকা গাজীপুরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমছে আক্রান্ত মৃতের হার, সে সঙ্গে বাড়ছে সুস্থ হওয়ার সংখ্যা। তবে কোরবানির পশুর হাট করোনা মোকাবেলার নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলছেন জেলা সিভিল সার্জন। শিল্পনগরী গাজীপুরে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয় জুন মাসে। নমুনা পরীক্ষা ও ফল পেতে ভোগান্তির মধ্যেও ধীরে ধীরে কমছে সংক্রমণ ও মৃত্যুর হার। গত মাসের প্রথম সপ্তাহে গড়ে প্রতিদিন 65 জনের করোনা শনাক্ত হয়, চলতি মাসে যা নেমে আসে 34 জনে। সংক্রমণ কমতে থাকায় কিছুটা স্বস্তিতে গাজীপুরবাসী। তবে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মেনে জমায়েত বাড়াচ্ছে দুশ্চিন্তা। হাজার হাজার লোক একত্র হয়ে যেমন কোরবানির হাটে আসতেছে, এতে তো করোনার সম্ভাবনা আরো ঝুঁকিপূর্ণ বেশি হতে পারে। ঈদুল আজহা আছে, সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সেটা যদি আমরা ফেস করতে পারি, আমরা যদি মোকাবেলা করতে পারি, এবং সেই ক্ষেত্রে যদি আমাদের এই পজিটিভিটি রেটটা যদি এরকমই থাকে, তাহলে আমাদের ধরতে হবে যে আমরা একটা ভালো অবস্থানে থাকবো। সুতরাং এখানে একটা বড় চ্যালেঞ্জ আর কি। গাজীপুর নগরীতে এবার 10টি হাট বসেছে। লোক সমাগম নিয়ন্ত্রণে অনলাইনে বেচাকেনায় জোর দিচ্ছে প্রশাসন। কোরবানির হাট সেটি আমরা অনলাইনে উপর জোর দিচ্ছি। আমাদের প্রত্যেক উপজেলা এবং জেলায় অনলাইন হাট চালু করা হয়েছে। ঈদুল আজহার যে নামাজ, সেই নামাজ আমরা মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে আদায় করা হবে। করোনা সংক্রমণ রোধে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে পশুর হাট না বসানোর সুপারিশ করেছিল জাতীয় কারিগরি পরামর্শ কমিটি।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, করোনা পরিস্থিতির মধ্যে গাজীপুরের গরু হাটগুলোর কি অবস্থা? হাটগুলোতে স্বাস্থ্যবিধি কিভাবে মানা হচ্ছে? দেখুন, আমি গত কয়েকদিন গরুর কয়েকটি হাট ঘুরে দেখেছি যে এখানে কিন্তু যে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হচ্ছিল সেটি কিন্তু আসলে মানা সম্ভব হচ্ছে না। কারণ একটি গরু কেনার ক্ষেত্রে যারা কিনবেন সেক্ষেত্রে তারা কিন্তু 8-10 জন বা অনেক বেশি সংখ্যক লোক কিন্তু হাটগুলোতে ভিড় করছেন এবং এই কারণে যে মানুষের জটলা সেটি কিন্তু প্রতিটি হাটেই রয়েছে। এবং আমি দেখেছি যে সেখানে বৃদ্ধ এবং শিশুদের না যাওয়ার কথা বলা থাকলেও কিন্তু এই হাটগুলোতে শিশু এবং বৃদ্ধরাও কিন্তু যাচ্ছেন এবং তারা তাদের পছন্দ মাফিক পশু কেনার জন্য চেষ্টা করছেন এবং সে কারণে কিন্তু পশুর হাটগুলোতে মানুষের ভিড় রয়েছে। এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও আমি একটা উদাসীনতার ভাব দেখেছি। অনেকেই মাস্ক রেখেছেন কিন্তু সেগুলো তাদের থুতনির নিচে রয়েছে বা অনেকেই মাস্ক ব্যবহার করছেন না এবং স্বাস্থ্যবিধির যে নিয়মকানুন বা সামাজিক দূরত্ব সেটি কিন্তু এই হাটগুলোতে বজায় রাখা সম্ভব হচ্ছে না। আমি এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার জন্য তাদের প্রচারণা অব্যাহত রয়েছে এবং বিভিন্ন হাটগুলোতে তারা পরিদর্শন করছেন এবং যারা মাস্ক আনেননি তাদেরকে বিনামূল্যে সেখানে মাস্ক দেওয়া হচ্ছে। এই ধরনের তৎপরতা কিন্তু তিনি জানিয়েছেন। তবে অনেক স্থানীয় জেলার সিটি কর্পোরেশনের বাইরে কিন্তু অনেক স্থানীয় হাট রয়েছে, গ্রাম এলাকায় হাট রয়েছে যেগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধির যে নিয়মকানুন সেগুলি পুরো মানা হচ্ছে না এবং এই কারণে স্থানীয়দের মধ্যে যে স্বস্তিটা ছিল যে এখন করোনা কিছু প্রকোপ কমে এসেছে সেটির কিন্তু এখন এই বিষয়টি নিয়ে তার মধ্যে নতুন করে আতঙ্ক বা চিন্তার সৃষ্টি হয়েছে। আমি যদি গতকালের যে করোনার রিপোর্ট সেটি জেলা সিভিল সার্জনের অফিস থেকে যেটি পেয়েছি সেইটি যদি বলি যে নতুন করে কিন্তু 111 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং সেখানে 5 জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং এই জেলায় মোট আক্রান্ত হয়েছেন 4153 জন এবং মারা গেছেন 51 জন রোগী। তো এই যে নমুনার যারা শনাক্তের হার সেটি কিন্তু ক্রমভাবে কমে আসছিল, কিন্তু কুরবানির হাটকে ঘিরে এখন এটি একটি চ্যালেঞ্জের বিষয় বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন যে মানুষ যদি এখানে সচেতনতার পরিচয় দেয় এবং তারা যদি সামাজিক দূরত্ব মেনে চলে সেক্ষেত্রে কিছুটা প্রকোপ যে ধারা আছে সেটি থাকবে, অন্যথায় এটি আরো বাড়ার আশঙ্কা রয়েছে এবং এই কুরবানির হাটকে ঘিরে করোনার প্রকোপ বাড়ার একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এখানকার স্বাস্থ্য কর্মকর্তারা। তো এই ছিল গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। পদ্মা মেঘনায় তীব্র স্রোতের কারণে নৌপথে ঈদযাত্রা নিয়ে শঙ্কিত নৌযানের চালক যাত্রীরা, সঙ্গে করোনা সংক্রমণের ঝুঁকি তো আছেই, ফেরি চলাচলও ব্যাহত হওয়ার সময় লাগছে বেশি। সব মিলিয়ে এবার নৌপথে ঈদযাত্রা ব্যাহত হতে পারে বলে জানান কর্মকর্তারা। গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া শরীয়তপুর 1 লঞ্চটি শিরেশ্বর এলাকায় পদ্মার তীব্র স্রোতে ডুবে যাওয়ার উপক্রম হয়। প্রায় আধা ঘন্টার চেষ্টায় লঞ্চটিকে নিরাপদে নোঙর করতে সক্ষম হন চালক। এমন ঝুঁকিতে পড়তে হচ্ছে অন্য নৌযানকেও। বন্যায় ঢাকা শরীয়তপুর সড়ক তলিয়ে যাওয়ায় চাপ বেড়েছে নৌপথে, কিন্তু তীব্র স্রোতে ঝুঁকিপূর্ণ নৌপথ, সময়ও লাগছে দ্বিগুণের বেশি। নৌকা নিয়ে আসছি, ছোট বাচ্চা আছে, ছোট নৌকা দিয়ে আসছি, ঢেউ হয়েছে, মানে অনেক ভয় লাগছে। জ্বালানি খরচ পারে আগে থেকে আপনার 1.5-2 ঘন্টা টাইম বেশি লাগে। পদ্মার প্রবল স্রোত শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথেও। ডুবোচর ও প্রবল স্রোতে প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। এতে দুই পাড়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। স্রোত ঈদযাত্রার ভোগান্তি দিতে পারে আশঙ্কা কর্মকর্তাদের। বিশেষ করে রোরো চলছে 3-4টা কেটাই আর 2টা মিডিয়াম ফেরি দিয়ে আমরা আপাতত সার্ভিস চালিয়ে যাচ্ছি। স্রোতের এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ফেরি সার্ভিস ব্যাহত হবে। মেঘনায় তীব্র স্রোতে লক্ষ্মীপুর ভোলা নৌপথে ফেরি পারাপারের সময় বেশি লাগায় ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে উঠছে মানুষ। নৌপথটা ঝুঁকিমুক্ত রাখার জন্য মূলত কাজটা করে বিআইডব্লিউটিএ। তারা বয়া বিকন যেগুলো লাগে পর্যাপ্তভাবে সরবরাহ চেষ্টা করতেছে। আর এখন যেহেতু স্রোতের পরিমাণটা বেশি, তেমন চরের যে কোনো জায়গায় ডুবোচর সৃষ্টি হতে পারে, এটা আইডব্লিউটিএ নিয়মিত পর্যবেক্ষণ করতেছে। এদিকে মেঘনায় স্রোতের কারণে ঢাকা বরিশাল নৌপথে গত 10 দিনে 3টি দুর্ঘটনায় শঙ্কা বেড়েছে যাত্রী ও লঞ্চ মালিকদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে ঈদে নিরাপদে লঞ্চ চালানোর জন্য সারেংদের সচেতন করা হচ্ছে।
ওই নৌপথ পরিদর্শনে গিয়ে নৌ প্রতিমন্ত্রী জানান, নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা হবে। মাস্টারদেরকে ডেকে নিয়ে এসে ওরিয়েন্টেশন দিয়েছি এবং আমরা তাদেরকে চিঠিপত্র দিয়েছি, তারা যেন এই ঈদের সময় বা অন্যান্য স্বাভাবিক সময় তীব্র স্রোতের মধ্যে সাবধানতা অবলম্বন করে নৌযান চলাচল করে থাকে। সর্বাত্মক চেষ্টা করছি এই নৌপথটা যেন নিরাপদ থাকে এবং এই নৌপথের যাত্রাটা যেন স্বস্তিদায়ক হয়। সেই জন্য আমাদের লঞ্চ মালিক পক্ষ যারা আছে তারাও অনেক তৎপর আছে। স্রোতের কারণে দুর্ঘটনার শঙ্কার সঙ্গে যুক্ত হয়েছে করোনার সংক্রমণের ঝুঁকিও। লঞ্চের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন ঠেকানো ও পশুবাহী নৌযানের চাঁদাবাজি বন্ধে চাঁদপুর লঞ্চ টার্মিনালে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বন্দর কর্তৃপক্ষ। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদযাত্রায় নৌ রুটের পরিস্থিতি জানাতে চাঁদপুর থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আউয়াল রুবেল। রুবেল, ঈদ উপলক্ষে চাঁদপুরের লঞ্চঘাটে ভিড় কেমন দেখছেন? মেঘনা নদীর স্রোত কেমন আজকে? লঞ্চ চলাচলে কোনো ধরনের কি বিঘ্নতা হচ্ছে? আসলে বানের পানি প্রতিদিনই বাড়ছে চাঁদপুরে। এই মুহূর্তে বন্যা পরিস্থিতি যদি আমি জানাই, গতকাল রাত পর্যন্ত প্রায় 51 সেন্টিমিটার উপর দিয়ে চাঁদপুরের পদ্মা এবং মেঘনায় বানের পানি প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোত রয়েছে মেঘনায়। এই স্রোত উপেক্ষা করে কিন্তু আসলে নৌযান চলাচল করছে। চাঁদপুর থেকে প্রায় 34টি রুটে ঢাকা চাঁদপুর এবং চাঁদপুর ঢাকা, চাঁদপুর বরিশাল, চাঁদপুর থেকে দক্ষিণাঞ্চলে বিভিন্ন রুটে নৌ চলাচল করে। ছোট বড় বিভিন্ন প্রায় 1 শতাধিক লঞ্চ এখানে যাতায়াত করছে। তবে আপনি জানেন যে আজকে থেকেই মূলত ঈদ যাত্রা শুরু হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি ঈদের মানুষ, ঘরমুখী মানুষ তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য ছুটছেন গ্রামের বাড়িতে। এই যে একদিকে করোনার আতঙ্ক, করোনার ঝুঁকি, অন্যদিকে এই বর্ষাকালীন বানের পানির তোড়, এই সব ঝুঁকি মাথায় নিয়েই কিন্তু আসলে এই গ্রামের মানুষ গ্রামে ফেরা শুরু করেছেন। তবে গতকালকে আমরা এখানকার বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, জেলা প্রশাসনের সাথে বারবার কথা বলেছিলাম। এই নৌযাত্রায় মানুষের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে নেওয়া উদ্যোগগুলো জানার চেষ্টা করেছি। তবে নৌ পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে নৌযান এবং নদীর নৌযাত্রীদের নিরাপত্তার বিষয়ে নৌ পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এখানে, এবং যাতে করে নৌযান, গরুবাহী যে সমস্ত নৌযানগুলো নদীতে চলছে এবং যাত্রীবাহী যে সমস্ত নৌযান নদীতে চলাচল করছে, টার্মিনালে যে সমস্ত মানুষ আছেন, মলম পার্টি, চাঁদাবাজ, এসব থেকে যাতে করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় সেক্ষেত্রে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এখানকার জেলা পুলিশ এবং নৌ পুলিশ। আর বিআইডব্লিউটি এর এখানকার যিনি বন্দর কর্মকর্তা এবং পরিচালক AKM কাউসারুল ইসলামের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিরাপদ ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন, যাতে করে এখানে কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বহন করে কোনো লঞ্চ টার্মিনাল ছাড়তে না পারে, তারা সেখানে প্রস্তুতি নিয়েছেন। তো আসলে আজকে যখন এই ঈদ যাত্রা শুরু হবে এবং মানুষের অবস্থান আরো বাড়বে, তখন আসলে পুরোপুরি বোঝা যাবে যে ঈদ যাত্রা কতটা এখানে নির্বিঘ্ন হচ্ছে। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে ঈদ যাত্রা নিয়ে সর্বশেষ খবর। চাঁদপুর থেকে ঈদ যাত্রায় নৌ রুটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আউয়াল রুবেল। স্বাস্থ্য খাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে তিনি এই অভিযোগ করেন। হুঁশিয়ারি জানান, স্বাস্থ্য খাতে কেউ অন্যায় করে পার পাবেন না। করোনার প্রভাবে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতের বেহাল দশা উঠে আসে সবার সামনে। এরই মধ্যে পরিবর্তিত হয়েছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএইচডির মহাপরিচালক সহ সংশ্লিষ্ট অনেকেই, যার পুরো বেহাল দশা উঠে আসে সবার সামনে। এরই মধ্যে পরিবর্তিত হয়েছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএইচডির মহাপরিচালক সহ সংশ্লিষ্ট অনেকেই, যার পুরো দায়ভার এসেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ওপর। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সেবা বিভাগের সংশ্লিষ্ট 8টি বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য খাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। এই হস্তক্ষেপ কমানো গেলে আরও স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে বলেও জানান তিনি। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এটা কমাতে হবে। এটা কমাতে হলে আমরা আরো ভালোভাবে স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো এবং যোগ্য লোকের যোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, তাহলে পরে আমরা কাজ আরো ভালো করব। জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম হয় কিনা তা দেখতে একটি টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছে।
এখন যেখানেই অন্যায় হবে সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা ঢেলে সাজিয়ে সবকিছু করতে চাচ্ছি, অনেকে এ কথাটাও শুনি। কি ঢালবেন? ঢালার জন্য বস্তুটা আনবেন কোত্থেকে? সব তো দেশের লোক, এই দেশের লোক দিয়েই কাজ করতে হবে। সঠিক নিয়ম সিস্টেমটা যদি আমরা পালন করি, অপরের জন্য না নিজের জন্য, তাহলে পরে ইনশাল্লাহ শুদ্ধি অভিযান অবশ্যই হবে। স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্য খাতের সমালোচনার পাশাপাশি ভালো অর্জনগুলো প্রচার করতে হবে। দেশের মানুষ আস্থা হারিয়ে বিদেশে স্বাস্থ্যসেবার প্রতি যেন ঝুঁকে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারী সামলে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি স্বাস্থ্য বিভাগে যে বদলি করা হয়েছে তার নিয়মিত প্রক্রিয়ার অংশ। দেশে করোনা সংক্রমণের পর স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে তৈরি হয় সমালোচনা। একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে ২১ জুলাই পদত্যাগ করেন সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। তার জায়গায় যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দায়িত্ব নেওয়ার পরদিনই সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে আসেন নতুন মহাপরিচালক। তিনি জানান, এ মুহূর্তে মহামারী সামলানোই বড় চ্যালেঞ্জ। আমার প্রায়োরিটি প্রথমেই হচ্ছে গিয়ে মহামারীকে সামাল দেয়া। আগে তো বাঁচি, না বাঁচলে আর এটা দিয়ে আমি কি করব? আগে বাঁচি, বাঁচলে পরে সে অন্য কিছু। বাঁচার ব্যবস্থা আগে করতে হবে। খুরশিদ আলম আরো বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হয়েছে, তারপরে বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউট হয়েছে। আপনি দেখেন, এই যে অবস্থানগুলা সরকার যে তৈরি করেছেন, এইগুলা যদি আমরা চালাতে না পারি, আমরা যদি না, গভর্নমেন্ট তো দিয়েছে, সরকার তো দিয়েছে, আমরা চেয়েছি যেটা সেটা সরকার তৈরি করে দিয়েছে। এখন এইটাকে যদি ডিফেন্ড করা যায়, এই জায়গায় যদি মানুষের আস্থাকে দূরে সরিয়ে দেওয়া যায়, এটাতে যাদের লাভ তারাই নিশ্চয়ই এটা করছে। অধ্যাপক খুরশিদ বলেন, দেশের প্রায় অর্ধেক জেলা বন্যা কবলিত। কিভাবে বানভাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় তাও ভেবে দেখা হচ্ছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজাহান খানের মেয়ে ঐশী খানের করোনা পজিটিভ, কিন্তু ভুলে নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল। এটি স্বীকার করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। তাদের দাবি, এটি ডেটা এন্ট্রি অপারেটরের ভুল। দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার কোনো উপসর্গ নেই, হাতে নেগেটিভ রিপোর্টও আছে। সে নিয়েই রোববার লন্ডন যাচ্ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে। কিন্তু অনলাইন ডেটায় করোনা পজিটিভ থাকায় ঐশী খানকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। এই হয়রানির অভিযোগ নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যান শাহজাহান খান। কথা বলেন অধিদপ্তরের নতুন মহাপরিচালকের সঙ্গে। পরে মেয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেন। দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমি বলছি যে এটা ইমিডিয়েট, এই ব্যাপারে আপনাদেরই এই ব্যাপারে কথা বলতে হবে, অন্যথায় আমি আইন পর্যন্ত এটা নিয়ে গড়াবো। কারণ যে সম্মানটা আমার ক্ষুণ্ণ হয়েছে, সেই সম্মান তো তারা ফিরিয়ে দিতে পারবে না। এবং ওনারা বলছেন, আমি তদন্ত চেয়ে দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি এবং এই পরিস্থিতি উত্তরণের জন্য বলেছি। ভবিষ্যতে যাতে এগুলো না ঘটে সেটা নিশ্চিত করার জন্য বলেছি। ভুলের কারণ খুঁজতে কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক জানান, কারো দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা লুকানোর কিছু নেই, আমরা জানাবো। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমরা বলবো, আর যদি এটা মেশিনারিজ ভুল হয়ে থাকে তাহলে পরে সেটাও আপনাদেরকে বলবো। আর কেউ ব্যক্তিগতভাবে যদি এটার সাথে জড়িত হয়ে থাকে, অবশ্যই আমি একদম জোর দিয়ে বলছি, কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো কিছু একটা হয়ে থাকে, তাহলে সেটা নিশ্চয়ই এটার একটা সুষ্ঠু সমাধান হবে। ঐশী খানের করোনা পরীক্ষা করা হয়েছে আগারগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরিতে। বিষয়টিকে হিউম্যান এরর বলছে প্রতিষ্ঠানের পরিচালক। এটা হচ্ছে আমাদের হিউম্যান এরর। যারা ডাটা এন্ট্রি করেন, আমাদের টপশিটগুলি বের করেন, তাদের এন্ডে এই ভুলটা হয়েছে। রেজাল্টের জায়গায় পজিটিভ আসার কথা ছিল, পজিটিভ না এসে নেগেটিভ এসেছে। কম্পিউটার অপারেটরের ভুলেই ভুল রিপোর্ট পেয়েছেন ঐশী খান। অভিযুক্ত ব্যক্তি ন্যাশনাল ল্যাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। হাসান মিসবাহ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ২৭৭৭ রোগী, আর সুস্থ হয়েছেন ১৮০৮ জন। সোমবার নিয়মিত অনলাইন বুলেটিন এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৫৬%। মোট প্রাণহানি দাঁড়ালো ২৯৬৫ জনে। মোট শনাক্ত ২,২৬,২২৫ জন রোগী। করোনার উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে পুষ্টিকর খাদ্য গ্রহণের। প্রায় ৪ মাস ধরে কারাবন্দীদের সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন না স্বজনেরা। করোনায় ফোনে কথা বলার সুযোগ রাখা হলেও সেটি সপ্তাহে মাত্র ৫ মিনিট। এতে বন্দীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন সমাজকর্মীরা। এই অবস্থায় কারাগারে বন্দীদের জন্য ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করার তাগিদ তাদের। দেশের ১৩টি কেন্দ্রীয় ও ৫৫টি জেলা কারাগারে বন্দী রয়েছে প্রায় ৭১,০০০। মার্চে করোনা শনাক্তের সময় এ সংখ্যা আরও বেশি ছিল। সতর্কতা ও নিরাপত্তার স্বার্থে তখন থেকেই বন্দীদের সঙ্গে স্বজনদের সরাসরি সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়। মে থেকে দেশে চলাচল কিছুটা স্বাভাবিক হলেও কারাগারের চিত্র এখনো বদলায়নি। প্রতিদিন অনেকেই দেখা করতে কারা ফটকে যাচ্ছেন, কিন্তু দেখা মিলছে না। সপ্তাহে একদিন কথা বলে না, এই 14 দিন পর পরে ফোন দেয়, 2 মিনিট কি 1 মিনিট। আমি কিশোরগঞ্জ থেকে আইছি, খুব কষ্ট করে আমার ছেলেটারে দেখতে পারি না। এই আসছি ছেলে দেখতে, এখন তো বাজান ছেলেরে দেখতে পারি না, লকডাউন পরনে আমার ছেলেরে দেখতে দেয় না। এ পরিস্থিতি বন্দীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সমাজকর্মীরা। ফোনে কথা বলা ছাড়াও করোনাকালে বিকল্প ব্যবস্থা রাখা উচিত বলে মনে করছেন তারা। মানুষের যে চাহিদাগুলো সবগুলো যখন না থাকে তখনই মানবেতর জীবনযাপন করে। তো সেই ক্ষেত্রে জেলখানে যারা অবস্থান করছে তারা আরো ভয়াবহ অবস্থান করছে। এটা না দেখা করানোর কোনো যৌক্তিকতা না, মানে আমি দেখছি না। কারণ আমাদের হয়তো ফিজিক্যালি দেখা না হোক, কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে আমরা কন্ট্যাক্ট করে দিতে পারি, আমরা যোগাযোগ করতে পারি। মানবাধিকার কমিশনও বর্তমান ব্যবস্থাকে অপর্যাপ্ত বলছে। যতটুকু সময়ের জন্য কথা বলে অতটুকু সময়টাকে সাফিসিয়েন্ট মনে হয় না। এখন যেহেতু সাক্ষাৎকার প্রদান বন্ধ, সেক্ষেত্রে আমি মনে করি যে অন্তত অনলাইনে ভিডিওতে একটু আলাপ করার সুযোগ দেওয়া উচিত। সেই জায়গাটার ক্ষেত্রে আমি তাদেরকে গুরুত্ব দিতে আমি ওভার টেলিফোনের পরামর্শ দিয়েছি এবং আমার এখান থেকে একটা চিঠিও যাবে। সরাসরি সাক্ষাৎ বন্ধ থাকাকালে দেওয়া উচিত। সেই জায়গাটার ক্ষেত্রে আমি তাদেরকে গুরুত্ব দিতে আমি ওভার টেলিফোনের পরামর্শ দিয়েছি এবং আমার এখান থেকে একটা চিঠিও যাবে। সরাসরি সাক্ষাৎ বন্ধ থাকাকালে ভিডিও কনফারেন্সে কথা বলার ব্যবস্থা ও ফোনে কথা বলার সময় বাড়ানো হবে কিনা তা নিয়ে এখনো ভাবছে কারা কর্তৃপক্ষ। তারা যেটা বলেছে যে কথা বলতে পারছে না বা তাদের মনে কষ্ট আছে, এটা বলার অপেক্ষা রাখে না। তাদের কথা বলার টাইমটা যদি বাড়িয়ে দিয়ে সেটা করা যায়, দেখি আমরা এটা মন্ত্রণালয়ের সাথে কমিউনিকেট করে কিছু বাড়ানোর সুযোগ থাকতে পারে, সেটা এক্সপ্লোর করতে পারি। ভিডিও কনফারেন্স এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। যদি এটা হতেই পারে, আজকের যুগে ভিডিও কনফারেন্স প্রযুক্তির ফলে, উন্নয়নের ফলে, এবং খুব বেশি কিছু লাগে না, একটা ট্যাব বা ডিভাইস লাগে, ইন্টারনেট কানেকশন। এটা সরকার চাইলে এটা যে কোনো সময় দিতে পারে। কারা সূত্র বলছে প্রতিটি কারাগারে ফোন বুথ করার কথা রয়েছে, যেখান থেকে ভিডিও কনফারেন্সে বন্দীদের সঙ্গে কথা বলা যাবে। তবে এটি করোনা সময়কে লক্ষ্য করে নয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ইউথ ক্যাপিটাল 2020-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। করোনার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, লক্ষণ ও সংকেত দেখে এটি পরিষ্কার যে 2008-09 সালের অর্থনৈতিক সংকটের চেয়েও বড় সংকট আসতে পারে। শুরু হলো দুদিনব্যাপী ঢাকা ইউথ ক্যাপিটাল 2020-এর ভার্চুয়াল সম্মেলন। মুসলিম বিশ্বের তরুণদের নানামুখী কর্মকাণ্ডে উৎসাহ দিতে এবছর ওআইসি যুব রাজধানীর স্বীকৃতি পেয়েছে ঢাকা। ঢাকা OIC Youth Capital brings the opportunity for the youth all over the world. আয়োজনে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব তারুণ্য, প্রাণচাঞ্চল্য এবং প্রাণশক্তির প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু জন্মশতবর্ষে তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেয় ওআইসিকে ধন্যবাদ জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব remains an icon for youth. বঙ্গবন্ধু সবসময় অদম্য যুব সমাজের শক্তি নিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, উন্নত বাংলাদেশ গঠনে সচেষ্ট ছিলেন। তার ছাত্রজীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হতে পারে। তিনি একজন ক্রীড়াবিদ, অনুগত ছাত্র এবং একই সাথে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। Life could be an ideal life for future generations. কোভিড-19 মহামারীর সময় এবং পরবর্তীকালে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে যুবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেদের মধ্যে অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরিরও তাগিদ দেন তিনি। এ সময় করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের $121 কোটি প্যাকেজ ঘোষণার কথা জানান প্রধানমন্ত্রী। Signs and signals are clear that লক্ষণ ও সংকেত দেখে এটি পরিষ্কার যে 2008-9 সালের অর্থনৈতিক সংকটের চেয়েও বড় সংকট আসতে পারে। তবে নেটওয়ার্কযুক্ত অর্থায়ন এবং সম্পদ তৈরির নতুন উপায়ও খুলছে। এক্ষেত্রে যুবকদের তাদের ভবিষ্যৎ নির্মাণে ধারণা এবং উদ্ভাবনী শক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হওয়ার বিরাট সুযোগ রয়েছে। Intervention on a scale that has not been seen for decades. এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে সরকার যে মানবিক সহায়তা দিচ্ছে সে বিষয়টিও বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। Despite systematic denial, we are trying to arrange for their মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত 11 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম নিপীড়িত এই জনগোষ্ঠীর প্রতি উদার সহায়তা দেয়ায় আমরা ওআইসি এবং এর সব সদস্য দেশকে ধন্যবাদ জানাই। মিয়ানমারের ক্রমাগত অস্বীকৃতি সত্ত্বেও আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করার চেষ্টা করছি। What leadership needs during a crisis is not a ঢাকা ইউথ ক্যাপিটালে ভার্চুয়ালি যোগ দেন ওআইসি মহাসচিব, কাতার ও আজারবাইজানের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরামের প্রেসিডেন্ট। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়তে থাকায় ঢাকা সহ মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তবে মেঘনা অববাহিকায় নদ নদীর পানি কমলেও বন্যা দুর্গত এলাকায় বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। টাঙ্গাইলে 11 উপজেলা লক্ষাধিক মানুষ পানিবন্দী। এ বিষয়ে আরো জানাতে এবার টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে আজকে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? বন্যা কবলিত এলাকায় মানুষের এখন কি অবস্থা? টাঙ্গাইলে 11টি উপজেলার 83টি ইউনিয়নের 652টি গ্রাম কিন্তু এখন প্লাবিত। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে টাঙ্গাইলে একটা বিপুল সংখ্যক অংশ কিন্তু এখন জল পানি নিচে তলিয়ে গেছে। এর সাথে কিন্তু 6টি পৌর এলাকাও, এতদিন তো আমরা বলেছিলাম যমুনা নদী বা তার আশেপাশের যে নিম্নাঞ্চল সেগুলি প্লাবিত হচ্ছিল, কিন্তু এখন হচ্ছে 6টি পৌরসভাও কিন্তু প্লাবিত হয়েছে। তো জেলা প্রশাসনের দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা শাখা থেকে আমাদের যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী 6 লাখের অধিক লোক কিন্তু এখন বানভাসী হয়ে পড়েছে। অর্থাৎ এই 6 লাখের অধিক মানুষ এখন বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে। আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ড এনায়েতপুর নামক এলাকায়। যদিও যে তালিকার কথা আমরা বলেছিলাম, যে 6টি পৌরসভার কথা বলেছিলাম, সেই 6টি পৌরসভার ভিতরে কিন্তু টাঙ্গাইল এই পৌরসভাটি নেই। কিন্তু আমি যে 2 নম্বর ওয়ার্ডে আছে, আমাদের দর্শকরা দেখতেই পাচ্ছে যে এখানে এই এনায়েতপুরের একটি বিরাট অংশ কিন্তু এভাবে পানিতে তলিয়ে গেছে, যদিও এটা তালিকা হয়নি। অর্থাৎ টাঙ্গাইলে যমুনা নদীর পানি কমলে প্রতিদিনই কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আপনি জানেন যে এটা 3য় দফা বন্যা চলছে। প্রথম দফা থেকে টাঙ্গাইলের নিম্নাঞ্চল ভুয়াপুর, টাঙ্গাইল সদর, কালীহাতি, নাগরপুরের নিম্নাঞ্চলগুলি প্লাবিত হতে শুরু করেছিল। অর্থাৎ বন্যার কিন্তু একটা লম্বা সময় ধরে চলছে। তো আমরা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে বানভাসী মানুষের জন্য এখন পর্যন্ত 12 লাখ টাকা বিতরণ করা হয়েছে। 755 মেট্রিক টন জিআর চালও কিন্তু বিতরণ করা হয়েছে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসনের কাছে দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো বানভাসী মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। এর বাইরে যেটা দেখেছি যে 6 লাখ টাকা গবাদি পশু খাদ্যের জন্য দেওয়া হচ্ছে আর 2 লক্ষ টাকা শিশু খাদ্যের জন্য দেওয়া হচ্ছে। এর বাইরে আমরা যেটা দেখতে পেয়েছি, গত সপ্তাহখানেক ধরে বিভিন্ন জায়গায় কিন্তু রান্না করা খাবার, অর্থাৎ বিশেষ করে খিচুড়ি, সেটা আমরা বিতরণ করতে দেখেছি বানভাসী মানুষের মাঝে। এছাড়াও 8000 প্যাকেট শুকনো খাবারের প্যাকেটও কিন্তু আমরা বিতরণের তথ্য জানতে পেরেছি। কিন্তু যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে, বিশেষ করে যমুনা নদীর মাঝখানে যেসব চরাঞ্চল রয়েছে, সেই দুর্গম চরাঞ্চলের অনেকেই কিন্তু এখনো ত্রাণ পায়নি, এমনটি বলছে। যদিও টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে এবং সেটা খুব দ্রুত। এই হচ্ছে আমার কাছে
টাঙ্গাইলের বন্যার সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। করোনা পরিস্থিতিতে বাড়তি সতর্কতায় রোজার ঈদে তেমন ব্যবসা হয়নি বিপণী বিতান ও শপিং মলগুলোতে। এই ক্ষতি পোষাতে এবার ঈদে বেচা কেনার সময় 2 ঘন্টা বাড়িয়ে রাত 9টা পর্যন্ত করা দাবি জানিয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন এতে মার্কেটের লোক সমাগম কমবে। আর শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিয়মিত তদারকির দাবি ক্রেতাদের। অর্থনীতির চাকা সচল রাখতে গেল 10 মে খুলে দেয়া হয় দেশের বিপণী বিতান ও শপিং মলগুলো। করোনা সংক্রমণ এড়াতে সীমিত পরিসরে বেচাকেনা চলে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। পরে 1 জুলাই থেকে 3 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা দেয় সরকার। ব্যবসায়ীরা বলছেন ঈদের পর বেচাকেনার চাপ থাকায় বিকেল 5টার মধ্যে বাজারে লোক সমাগম বেশি হচ্ছে। এতে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় ঢাকার বিপণী বিতানগুলোর সময় বাড়িয়ে 9টা পর্যন্ত করা হলে একসঙ্গে বেশি লোক জড়ো হবে না বলছেন ব্যবসায়ীরা। পাশাপাশি লোকসানও কমার আশা তাদের। এই মুহূর্তে আমাদের বড় সমস্যা হচ্ছে আমাদের দোকান বন্ধ করা নিয়ে। আমরা সন্ধ্যা 7টা দোকান বন্ধ করতে হয়, যে তখন নামাজের সময়। আমরা ইতিমধ্যে সরকারের কাছে আবেদন করেছিলাম যাতে রাত 9টা পর্যন্ত আমাদের দোকান খোলা রাখা যায়। যদি এই সময়টা বৃদ্ধি করে দেওয়া হয় পূর্বের মতো, তাহলে হবে কি ক্রেতা সাধারণ যে সমাগমটা হচ্ছে এখন ভিড়টা, তাহলে আরো ভালো স্পেস বাড়বে, সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে। ক্রেতারাও বলছেন সময় বাড়ানো হলে কিছুটা স্বস্তিতে পছন্দের জিনিস কিনতে পারবেন তারা। তবে স্বাস্থ্যবিধি যাতে সবাই মেনে চলে সেজন্য নিয়মিত বাজার তদারকির দাবি তাদের। মাছ তেমন একটা দেখা যায় না, যারা পরেও টুকনির মধ্যে। অনেক সময় হয় যে আমার অনেক আর্জেন্সি ছিল, বাট আমি অফিস থেকে বের হয়ে দেখি যে মার্কেট ক্লোজ। 9টা বন্ধ থাকলে আমি আর একটু রিল্যাক্সে আমার শপিংটা শেষ করতে পারবো। দোকান মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বের হয়ে দেখি যে মার্কেট ক্লোজ। 9টা বন্ধ থাকলে আমি আর একটু রিল্যাক্সে আমার শপিংটা শেষ করতে পারবো। দোকান মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বেচাকেনার সময় বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্ধ ঘোষিত 25 পাটকল সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির মাধ্যমে আবার চালুর প্রক্রিয়া শুরু করেছে পাট মন্ত্রণালয়। এজন্য কারখানাগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য নিরূপণের কাজ শুরু করেছে টাস্ক ফোর্স। বিশ্লেষকরা বলছে নিরপেক্ষ মূল্যায়নের স্বার্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করা প্রয়োজন। এদিকে ব্যবসায়ীরা বলছেন সমন্বিত পরিকল্পনা না নিলে পিপিপির উদ্যোগ সফল হবে না। পুরনো যন্ত্রপাতি, পাট কেনায় জটিলতা, বিজেএমসির অদক্ষতা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে লোকসানে সরকারি পাটকল। মন্ত্রণালয়ের হিসাবে গত 48 বছরে এ খাতে প্রায় 10.5 কোটি টাকা লোকসান দিয়েছে সরকার। লোকসান কমাতে না পেরে 1 জুলাই থেকে কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়। সিদ্ধান্ত আসে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির মাধ্যমে কলগুলো আবার চালু করা হবে। এজন্য বস্ত্র ও পাট মন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। বিজেএমসি জানায় মিলের স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে টাস্কফোর্স। জানা গেছে পাটকলগুলো রয়েছে 100 একর জমি, পুরনো যন্ত্রপাতি, কারখানা সহ বিভিন্ন ধরনের স্থাপনা। এসবের মূল্য নির্ধারণ করে বেসরকারি বিনিয়োগের জন্য একটি রূপরেখা তৈরি করা হবে। এজন্য শিগগিরই ব্যবসায়ীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেএমসি চেয়ারম্যান। স্টেক হোল্ডার ফিডব্যাকটা জরুরি এখানে। স্টেক হোল্ডার বলতে রিলেভেন্ট যারা, ওদের ফিডব্যাক না নিয়ে ধরুন আমরা একটা প্যাকেজ রেডি করে দিলাম, সেটা যদি বাস্তবে কাজে না লাগে তাহলে তো হবে না। তবে মূল্য নির্ধারণে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে সরকার নিজে বা দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করা হলে প্রকৃত মূল্য নির্ধারণে সংশয় থাকবে। বিজেএমসির সমস্ত সম্পদ বা সম্পত্তির একটি নিরপেক্ষ সুষ্ঠু একটি মূল্যায়ন দরকার, এবং এই মূল্যায়নটি অবশ্যই দেশীয় যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের মাধ্যমে করলে সেটিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং সেখানে বিভিন্ন ধরনের ভেস্টেড গ্রুপের আগ্রহ থাকতে পারে। এদিকে ব্যবসায়ীরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে পিপিপির অভিজ্ঞতা ভালো না, ফলে সরকারি পাটকলে বেসরকারি বিনিয়োগ আসবে কিনা তা নিয়ে সংশয় আছে। This can have a positive impact আমরা যদি ঠিক করে এসব নতুন ভাবে চিন্তা করে পলিসিগুলোকে বাস্তবায়ন করতে পারি। আর একদিকে হলো যে এই ট্রেডিশনাল জুট মেকিং যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, যেখানে আমরা খালি ধরেন চটের বস্তা বানাতাম, বানাতাম, এখান থেকে বের হয়ে আমরা টেকনিক্যাল টেক্সটাইলস বলেন, জিও টেক্সটাইল বলেন, এসব দিকে যেতে লাগবে। বিশ্লেষকেরা বলছেন অর্থনৈতিক অঞ্চলের আদলে পাটকলগুলোর উন্নয়ন করা যেতে পারে।
সেক্ষেত্রে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ পাওয়ার সুযোগও রয়েছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 1.5 লাখ, আর একদিনে 572 জনের মৃত্যু হয়েছে। ভাইরাস শনাক্ত হয়েছে 60,000-এরও বেশি মানুষের দেহে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 44 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় করোনায় সবচেয়ে বেশি 636 জনের মৃত্যু হয়েছে ভারতে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো প্রায় 33,500। একদিনে 46,000 শনাক্তের সাথে দেশটির মোট শনাক্ত এখন প্রায় 15 লাখ। ভারতের পর সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে 627 জন। দেশটিতে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 87,600-র বেশি। নতুন করে সংক্রমিত হয়েছে 23,500-এর বেশি। সব মিলিয়ে বিশ্বে 24 ঘন্টায় প্রাণ গেছে 4,000। ভাইরাস শনাক্ত হয়েছে 2,12,000-এর বেশি। নতুন করে সুস্থ হয়েছে প্রায় 1,75,000 মানুষ। বিশ্বে মোট মৃতের সংখ্যা প্রায় 6,56,000। মোট আক্রান্ত 1,66,00,000-এর বেশি। ইংল্যান্ড আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ শুরু হচ্ছে বৃহস্পতিবার। 2023 বিশ্বকাপের বাছাই হিসেবে কাজ করবে এই লিগ। আগামী 3 বছর ঘরে বাইরে মোট 8টি সিরিজ খেলবে প্রতিটি দল। আয়োজক ভারত সহ লিগের সেরা 8 দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এই আয়োজন পছন্দের ফরম্যাটে টাইগারদের চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাদা পোশাকের ক্রিকেটে যোগ করেছে ভিন্ন মাত্রা। খেলা হচ্ছে জমজমাট। লঙ্গার ভার্সনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে সফল আইসিসির এই উদ্যোগ। মার্কাটারি টি-20-র যুগে ওয়ানডে ক্রিকেটও আবেদন হারিয়েছে। দর্শক আগ্রহ উন্মাদনা আরও বৃদ্ধি করতে চালু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। এই লিগ 2023 বিশ্বকাপের বাছাইও বটে। লড়াইয়ের শুরুটা হচ্ছে 30 জুলাই ইংল্যান্ড আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। র্যাঙ্কিংয়ের শীর্ষ 12 দলের সঙ্গে থাকবে 2015-17 মৌসুমের সুপার লিগ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। 4টি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে প্রতিটি দল। প্রতি সিরিজে থাকবে 3টি ওয়ানডে। সেখান থেকে নির্ধারণ হয়ে যাবে 2023 বিশ্বকাপের 7 প্রতিনিধি। আয়োজক ভারত ছাড়া সরাসরি বিশ্বকাপে খেলবে এই লিগের সেরা 7 দল। প্রতি জয়ে মিলবে 10 পয়েন্ট। টাই হলে সেটা অর্ধেক হয়ে যাবে। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট যোগ হবে না। সরাসরি সুযোগ করতে না পারা 5টি দল বাছাইয়ে খেলবে সহযোগী 5 দলের সঙ্গে। সেখান থেকে বিশ্বকাপের টিকিট পাবে 2 দল। এই লিগ ওয়ানডে ক্রিকেটে যোগ করবে বাড়তি মাত্রা। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা অন্যরকম। এখন র্যাঙ্কিং এর সাথে থাকা টিম টাইগার্স পছন্দের ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। গত মেতে যে আমাদের বাংলাদেশ আয়ারল্যান্ডের যে ওডিআই সিরিজটা ছিল সেটা এই টুর্নামেন্টেরই অংশ ছিল। যেহেতু কোভিড-19 এর কারণে আমরা যেতে পারিনি বা সিরিজটা পোস্টপন্ড হয়েছে। সো নেক্সট যে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে যে ওডিআই কম্পিটিশনটা হবে তার মাধ্যমেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের প্রথম ম্যাচটা শুরু হতে যাচ্ছে। 2023 বিশ্বকাপ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মার্চে, কিন্তু করোনার প্রাদুর্ভাবে 2টি টি-20 বিশ্বকাপের সূচিতে এসেছে পরিবর্তন। এ কারণে ওয়ানডে বিশ্বকাপ পিছিয়ে নেওয়া হয়েছে অক্টোবর-নভেম্বরে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।